আমরা আজকে পড়বো হলো ব্লাড গ্রুপস, তারপর আরএইচ টাইপিং, ট্রানসক্রিপশন, রিঅ্যাকশন কিভাবে হয়, জিনিসগুলো নিয়ে আমরা একটু আস্তে আস্তে পড়া শুরু করবো। হ্যাঁ, তো প্রথমেই আসি হলো এই যে আমাদের রক্তের যে টাইপ আছে, মানে এ, বি, ও, এই যে কি বলে, এই যে এই জিনিসগুলো আসে, এটা কিভাবে হয় এই জিনিসগুলো আমরা একটু দেখবো কি। হ্যাঁ, তো প্রথমে আসি হবো এ বি ও টাইপিং। এ বি ও টাইপিং হলো যে না আমাদের রক্তের গ্রুপ আর কি। তো এ বি ও টাইপিং আসলে বিষয়টা কি, বিষয়টা হলো যে তোমার আরবিসি ক্যারি আরবিসিস ক্যারি অ্যান্টিজেন হুইচ ডিটারমাইন ব্লাড গ্রুপস। আমাদের আরবিসি দেখাইতেছি, আহ, আমাদের আরবিসি মূলত তোমার অ্যান্টিজেন ক্যারি করে, যেটা লাইক বি এ বি গ্রুপ, এগুলো আর কি। হ্যাঁ, এগুলা আরবিসি ক্যারি করে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপিং ইনক্লুড এ বিও অ্যান্ড আরএইচ গ্রুপ। আচ্ছা, এ বিও গ্রুপ হলো এ বি ও, এগুলো হলো আপনার ব্লাড গ্রুপ। আর এই পজিটিভ, এই যে আমরা বলি ও পজিটিভ অথবা ও নেগেটিভ, এ পজিটিভ এ নেগেটিভ, এই যে জিনিসগুলো আমরা বলি না, এইটা মূলত আরএইচ, ঠিক আছে। আরএইচ ফ্যাক্টর আর কি, বা আরএইচ টাইপিং যেটাই বলি না কেন। তো এটা আসলে কিভাবে কি হয় সেটাই আমরা দেখবো। যে অ্যান্টিজেন্স আর ফাউন্ড অন আরবিসিস, মানে এ বিও এইগুলা পাওয়া যায়। আর অ্যান্টিবডিজ আর ফাউন্ড ইন সিরাম। অ্যান্টিজেন্স কে লেবেল করা হয় এ এন্ড বি। আর এই আরবিসির ভিতরে এই এ বি অ্যান্টিজেন্স যদি অ্যাবসেন্ট থাকে সেটা হলো ও, মানে ও মানে নেগেটিভ, মানে ও মানে নাই আর কি। হ্যাঁ, অথবা আছে এরকম বোঝায়। তো অ্যান্টিজেন্স আর অ্যান্টিজেন থাকে কোথায়, আরবিসি তে। আর অ্যান্টিবডি থাকে কোথায়, সিরামে। তো এই অ্যান্টিজেনে অ্যান্টিজেন অ্যান্টিজেন তো এ বি ও এগুলা সবগুলো অ্যান্টিজেন, তাই না? তো অ্যান্টিজেন যদি আরবিসি তে থাকে, লাইক এ এন্ড বি যদি উপস্থিত থাকে, তাহলে সেটা হলো um, A, A and B যদি থাকে, antigens are labeled A and B, and absence of A and B যদি আরবিসি তে অ্যান্টিজেন না থাকে, লাইক A and B যদি না থাকে, সেটা হলো ও টাইপ ব্লাড আর কি। হ্যাঁ, এখন এটাকে পজিটিভ এবং নেগেটিভ কিভাবে বলা হয়, shows presence or absence of RH antigen on surface of RBCs। মানেটা হলো, দেখো এই যে আরবিসি, এটা হলো আরবিসি, পুরোটা হলো আরবিসি। এর পাশে এ বি ও, তারপরে এ এ, আচ্ছা, এ বি ও এই তিনটাই হলো অ্যান্টিজেন। এটা আমাদের কিসে থাকে, আমাদের আরবিসি তে লেগে থাকে। এর কথা হলো যদি এ বি, যদি এ মানে মূলত যে কোনো একটা থাকে, হয় থাকে না, থাকে না, এরকম হয়। যদি এরকম হয় যে আরবিসি তে এ অ্যান্টিজেন থাকে, তাহলে সেটা হলো এ টাইপ ব্লাড। যদি বি অ্যান্টিজেন থাকে, মানে যেকোনো একটা অ্যান্টিজেন থাকবে, অথবা দুইটাই থাকতে পারে, লাইক এ বি দুইটা একত্রে থাকতে পারে, অথবা বি থাকতে পারে, অথবা এ থাকতে পারে। আবার কি বলে, আরেকটা আছে, সেটা হলো সিরামে থাকে, আরেকটা হলো আম, ও মানে ও ও ও এই যে এটা কি বলে, সিরামে থাকে হলো কি অ্যান্টিবডি। হ্যাঁ, সিরামে থাকে হলো অ্যান্টিবডি। তো বিষয়টা হলো যে তোমার আরবিতে যদি এও থাকতে পারে, বিও থাকতে পারে। যদি দুইটাই থাকে তাহলে এবি, আবার ও থাকতে পারে। এখন কথা হলো যে তোমার, হচ্ছে কোনো অ্যান্টিজেন নাই, এ বা বি কোনো অ্যান্টিজেনই হচ্ছে না, এর হ্যাঁ, জন্য ওটা হলো যে কোনো অ্যান্টিজেনই নাই, রাইট। ওটা হলো কোনো অ্যান্টিজেন নেই, সেটা ও দ্বারা মানে উম, ব্যাখ্যা করা হয়। এটা হলো আমাদের ব্লাড গ্রুপ আর কি। এবার আসি হলো এটা কি পজিটিভ, মানে ও পজিটিভ নাকি এ পজিটিভ নাকি বি পজিটিভ, এটা আমরা এখন কিভাবে নির্ণয় করি। shows presence or absence of RH antigen on surface of RBCs. Those who have the antigen RH are positive, and those who do not have the RH antigen are RH negative. মানে হলো এই আরবিসির সারফেসে যদি অ্যান্টিজেন থাকে, লাইক এ বি অথবা এ বি যদি থাকে, তাহলে ওইটা হবে ওই ব্লাড, ওই গ্রুপের, ওই টাইপের ব্লাডের পজিটিভ। আর যদি আরবিসির এই সারফেসে যদি কোনো অ্যান্টিজেন না থাকে, সেটা হলো নেগেটিভ। ঠিক আছে, এই হলো সিস্টেম। এটাই হলো আমাদের
লাইক ও পজিটিভ অথবা ও নেগেটিভ অথবা এ পজিটিভ বা এ নেগেটিভ, যদি এই অ্যান্টিজেন আরবিসি সার্ফেসে থাকে তাহলে পজিটিভ, যদি না থাকে তাহলে হলো নেগেটিভ। এটা হলো বিষয়। তো এটাকে সুন্দরভাবে এই ছক আকারে দেখানো হয়েছে যে অ্যান্টিজেন্স আর ফাউন্ড, এই যে কি বলে, এই এবিও টাইপিং অ্যান্টিজেন্স আর ফাউন্ড অন আরবিসি এন্ড অ্যান্টিজেন ফাউন্ড ইন সিরাম, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, অনেক সময় আসে। আর আমরা এটা কিভাবে বুঝি ব্লাডটা পজিটিভ নাকি নেগেটিভ? যদি আরবিসি তে অ্যান্টিজেনের উপস্থিতি থাকে তবে সেটাকে বলা হয় হলো পজিটিভ ব্লাড, মানে যেই টাইপ, মানে যেটা পাওয়া যায় সেটার পজিটিভ। আর যদি তোমার ইয়েতে না পাওয়া যায়, আই মিন আরবিসি তে যদি আরবিসির তে যদি আহ, মানে অ্যান্টিজেন না থাকে সেটা হলো নেগেটিভ ব্লাড, হ্যাঁ। তো এখন আমরা পড়বো হলো ট্রান্সফিউশন রিঅ্যাকশন, বা একটু দাঁড়াও, আম, এটা ছিল ট্রান্সফিউশন রিঅ্যাকশন। Transfusion reaction occurs between donor's antigen and recipient antibody. Yes. ট্রান্সফিউশন রিঅ্যাকশনটা, এই যে আমরা ব্লাড দেওয়ার পর অনেক সময় মানে রিঅ্যাকশন হয়, হ্যাঁ, ব্লাড রিঅ্যাকশনটা হয়, সেটা কিভাবে হয়? সেটা হয় মূলত মানে ডোনার্স অ্যান্টিজেন, যে দিবে তার অ্যান্টিজেন এবং যে গ্রহণ করবে তার অ্যান্টিবডি, এটা মানে মিসম্যাচ হয়ে, মানে এটা এটা আমরা অলরেডি জানি যে আমাদের বডিতে যখন নতুন কোনো একটা ফরেন বডি আসে তখন বডি যদি সেটা রিকগনাইজ করতে পারে তবে সেটাকে অ্যাকসেপ্ট করে, যদি না করতে পারে সেটাকে ডিস্ট্রয় করে দেয়। তো এই সেম একই রকম ভাবে যে আমাদের বডিতে এই ট্রান্সফিউশন ব্লাড যে রিঅ্যাকশন ঘটে সেটা মূলত হয় হলো ডোনারের অ্যান্টিজেন লাইক এজেন এ বি এগুলার উপরে, এবং রিসিপিয়েন্টের যে অ্যান্টিবডি লাইক থাকতেও পারে নাও থাকতে পারে, এটার উপর ভিত্তি করে এই প্রবলেম, মানে এই এটা হয়। তো প্রথমেই আসি হলো এ ব্লাড, এ টাইপ ব্লাডে তাহলে অ্যান্টিজেন কি হবে? অবশ্যই এ হবে। আর সিরামে কি থাকবে? অ্যান্টি-বি। সিরামে কি থাকবে? অ্যান্টি-বি। এখন কথা হলো আমরা আম কি বলে? এই কাকে তাহলে এই এই কি বলতেছি? এ টাইপ ব্লাড, দাঁড়াও, এ টাইপ যদি ব্লাড হয় তার মানে কি? আরবিসিতে থাকবে হলো এ অ্যান্টিজেন, আর সিরামে থাকবে কি? বি অ্যান্টিজেন, তাই না? তাহলে আমরা কোন ধরনের আম এ টাইপ ব্লাডকে আমরা কোন ধরনের আম ইয়ে দিতে পারবো? মানে ব্লাড দিতে পারবো, একটা হলো এ আর একটা হলো ও। আচ্ছা, হুম। কেন আমরা এ অ্যান্ড ও দিতে পারবো? একমাত্র কারণটা হলো দেখো, এ টাইপ তো সিমিলার, এই জন্য আমরা দিতেই পারবো। আর ও ও টাইপ মানে কি? যেটার অ্যান্টিবডি দুইটার একটাও নাই, আই মিন সরি, কি বলে, হ্যাঁ, অ্যান্টিজেন, অ্যান্টিজেন একটাও নাই, এর মানে হলো ও টাইপ। ফারহান এটা একটু বলো তো, আমি মনে হয় পেঁচাই ফেলতেছি নাকি? আচ্ছা, আমি বলছি। আমাদের হচ্ছে আরবিসিতে থাকে হচ্ছে অ্যান্টিজেন, আর হচ্ছে অ্যান্টিবডি থাকে হচ্ছে আমাদের সিরামে। তো আমরা যখন একটা ব্লাড টেস্ট করতে যাই আমাদের কাছে হচ্ছে অ্যান্টিবডি থাকে। হুম, মূলত হচ্ছে আমরা চেক করি যে কোন অ্যান্টিবডিরা আমাদের ব্লাডে আছে। তো যখন আমরা তিনটা হচ্ছে ব্লাড নেই, তিনটা একটা স্লাইডে নেওয়ার পরে তিনটা অ্যান্টিবডি দিই, অ্যান্টিবডি এ, অ্যান্টিবডি বি এবং অ্যান্টি-ডি। অ্যান্টি-ডি দ্বারা হচ্ছে ওই যে RH ফ্যাক্টর যেটা, সেটা আমরা নির্ণয় করি পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে? এখন কথা হচ্ছে অ্যান্টিবডি এ অ্যান্ড অ্যান্টিবডি বি। এখন এ গ্রুপের যে দাতা তার যদি ব্লাড নেওয়া হয়, তো অ্যান্টিবডি এ দিলাম আর অ্যান্টিবডি বিও দিলাম ব্লাডের মধ্যে। তাহলে অ্যান্টিবডি যদি বি হয় তাহলে বি বি মিক্স হয়ে তো এটা সিমিলারই থাকবে, কোনো রিয়েকশন হবে না। হ্যাঁ, আর অ্যান্টিজেনের মধ্যে যদি মানে বি পড়ে যায়, ধরেন অ্যান্টিজেন অ্যান্টিজেন এ আছে, কিন্তু আমরা তো দিতেছি হচ্ছে অ্যান্টিবডি, হ্যাঁ। হুম, এখন এর অ্যান্টিবডি হচ্ছে বি, কিন্তু এর বডির মধ্যে যদি অ্যান্টিবডি এও পড়ে তাহলে কি এটা হয়ে যাবে না, ফেটে যাবে না অ্যান্টিজেনটা? রিঅ্যাকশন হবে, হুম। হ্যাঁ, রিঅ্যাকশন হবে। এটা হচ্ছে এক রকমের হেমোলাইটিক রিঅ্যাকশন। এর থেকে আমরা বুঝি যে এই মানে এই দাতার ব্লাড গ্রুপ হচ্ছে এই। মূলত হচ্ছে আমরা অ্যান্টিবডি দিয়েই অ্যান্টিজেনটা বের করি যে এই মানে এই পার্সনের বডিতে কোন অ্যান্টিজেনটা আছে, আর অ্যান্টিজেনটাই হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ।
ইয়ে কি বুঝছো? ইয়ে রুনা, আমি না এটাতে সবসময় আমি পেঁচায় যাই, বুঝছো? মানে এটা আচ্ছা, অতটা আমি একটা কঠিন না। ছবি দিই, হ্যাঁ, একটা ছবি দিয়ে আমি ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে। না, না, আচ্ছা, honestly speaking এটা একদম কঠিন না। এটা কঠিন এটা না, এটা কঠিন আমি না। পেঁচায়া যাই, এটা আমার কাছে কখনোই এটা সহজ মনে হয় না। কিন্তু অরিজিনাল এটা সহজ। এটা আমি এই যে সাদিয়া ওরা যখন ছিল ওরা সবাই এটা ইজিলি, ইভেন কি ওরা আমার থেকে ভালো এটা বুঝে। আমি আসলে এটা আমি সরি, এটা আমি মানে এটা আমি নিজেই পেঁচায় যাই, একটু পরে আমি নিজেই পেঁচায় যাব। এই জন্য আমি এটা খুব একটা জোর দিই না আমার পক্ষ থেকে। তবে আমি একটা জিনিস বুঝি, আমাদের আরবিসি তে অ্যান্টিজেন থাকে, সেটা হলো এ বি, আর যদি দুইটার একটাও না থাকে তাহলে ও, আর যদি দুইটাই থাকে তাহলে এবি। আর এটা হলো অ্যান্টিজেন। আর আমাদের সিরামে থাকে হলো আমাদের সিরামে থাকে হলো আরএইচ ফ্যাক্টর। যদি আমাদের আম, যদি আমাদের আমাদের আরবিসিতে যদি এ অ্যান্টিজেন থাকে, তাহলে আমাদের অ্যান্টিবডি থাকবে হলো বি। ঠিক আছে, এটা হলো পদ্ধতি। আমরা যদি এই এ টাইপ ব্লাড এই 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 ধরনের ব্লাড গ্রুপের কোন রোগীকে যদি ব্লাড দিতে যাই, এ তো আমরা দিতে পারবো কারণ সিমিলার, এটা তো আমরা দিতে পারবো। আরেকটা পারবো হলো ও টাইপ ব্লাড। কেন? কারণটা হলো ও টাইপে কোনো অ্যান্টিজেনই থাকে না। যাদের ব্লাডে কোনো অ্যান্টিজেন নাই তারা হলো ও টাইপ। তার মানে কি, তাহলে কোনো রিঅ্যাকশন হবে না। এ থাকলে তো দেয়া যাবেই। আর ও টাইপ, ও মানেই হলো কি, এ বি, এ বি কোনোটাই নাই। ও টাইপ যাদের, ও ও ও টাইপ ব্লাড, তাদের বডিতে এ বি অথবা এ বি কোনো প্রকার অ্যান্টিজেনই তার শরীরে থাকে না। এই কারণে যাদের এ টাইপ ব্লাড তাদেরকে অবশ্যই এ অ্যান্ড ও বোথ দেয়া যেতে পারে। হ্যাঁ, এই ফারান একটা স্লাইড দিছে, এই যে এটা এর আগেও দিছিল, এই যে দেখো, এটা এ পজিটিভ ব্লাড। এটা একটু এইটা একটু দেখেন আপনি, এখানে হ্যাঁ, আমাদের কাছে যেই 3টা সলিউশন থাকে, 3টাই কিন্তু অ্যান্টিবডি থাকে, হ্যাঁ। আমরা অ্যান্টি ডি যেটা, এটা বাদ দিলাম, ধরেন এটা পজিটিভ নেগেটিভ নিয়ন্ত্রণ করে, এটা আমরা বাদ দিই। এখন আমাদের কাছে হচ্ছে আছে অ্যান্টিবডি, হ্যাঁ। এখন ব্লাড তো নিলাম, ব্লাডে হচ্ছে আমরা বের করব যে আমাদের বডিতে অ্যান্টিবডি কোনটা আছে। তো অ্যান্টি এ তে দিলাম অ্যান্টিবডি এ। তারপর 2 নাম্বার ব্লাডে হচ্ছে অ্যান্টিবডি বি দিলাম। এখন আমার এই যার রক্ত নিলাম তার বডিতে হচ্ছে অ্যান্টিবডি বি আছে। তাহলে অ্যান্টিবডি বি যদি দেই, বি দেখেন ভাঙে নাই, ঠিক আছে, তার মানে ওনার অ্যান্টিবডি কি বি, বি, ইয়েস। ঠিক আছে। ওনার অ্যান্টিবডি এ না, এর জন্য হচ্ছে ফাইটা গেছে প্রথম ব্লাডটা, দেখেন অ্যান্টি এ যেটার মধ্যে দেওয়া, এই ব্লাডটা ফেটে গেছে। তার মানে কি ওনার বডিতে হচ্ছে অ্যান্টিবডি বি আছে, তাহলে ওনার বডিতে যদি অ্যান্টিবডি বি থাকে তার মানে ওনার অ্যান্টিজেন এ, আর এই অ্যান্টিজেনটাই হচ্ছে আমাদের ব্লাড। ব্লাড টাইপ, হ্যাঁ, ব্লাড টাইপ, ওই তো আহত বুঝছো? যেটা প্রতিরোধ করতে পারে সেটা হচ্ছে মানে ভাঙবে বি, না আর কি। যেটা হ্যাঁ, প্রতিরোধ করতে পারে না সেটা ভেঙে যাবে। জি। আমি বলি অ্যান্টিবডি আর অ্যান্টিজেনটা কি, আমাদের বডি অ্যান্টিজেন হচ্ছে আমরা কোনো কিছু টার্গেট করে, কোনো হচ্ছে ধরেন জীবাণু বা ইয়ে আসছে ওরে টার্গেট করা, আর অ্যান্টিবডির কাজ হচ্ছে ওই যে টার্গেট করা যে জীবাণুটা আছে তার বিরুদ্ধে কাজ করা মূলত। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, কেউ যদি এটা নাও বুঝো, ইউটিউবে যথেষ্ট ভিডিও আছে, এই যে কি বলে এবিও টাইপিং, ট্রান্সফিউশন রিঅ্যাকশন, এগুলার উপরে যথেষ্ট ভিডিও আছে। ওইখান থেকে কেউ একটু দেখে নিও, কোনো সমস্যা নেই। বাট আমি এটা নিয়ে বেশি মাথা ঘামাইতে চাই না, বরং নিজেই আমি একটু পরে পেঁচায় যাবো নাইলে। এটা আমার কাছে মানে আমি কয়েকটা জিনিস মাথায় রাখি এটার উপরে, যে এবি এবি টাইপ যারা, এরা হলো ইউনিভার্সাল রিসিভ করতে পারে, এবি এরা যে কোনো ব্লাড রিসিভ করতে পারে। আর ও টাইপ ব্লাড যারা, তারা যে যে কাউকে ব্লাড দিতে পারে, এটা আমি জানি। বুঝছো? এটা নিয়ে আমি একটু মাথা ঘামাবো না, কারণ এটা অত কঠিন না। কিন্তু আমার কাছে এটা মানে কিছু কিছু হয় না অনেক সময়, যে সহজ জিনিস পেঁচায় যাইতে থাকে, এটা আমার কাছে এই টাইপের একটা কনসেপ্ট পেঁচানো একটা জিনিস লাগে আর কি, বুঝছো? তো আমাকে ক্ষমা করো, আমি এটা তোমাদের উপরে ইউটিউবের উপরে ছেড়ে দিলাম। এটা নিয়ে আমি আর মাথা ঘামাইতে চাই না। এবং এটা তোমরা ইউটিউবে দেখলে অনেকেরই এই জিনিসটা ইজি হয়ে যাবে, বুঝছো? এবং এটা ইভেন কি আমি যখন পড়ছি আমি নিজেই ইউটিউবের উপর থেকে শিখছি, কারণ এটা আমি মানে খুব ইজি ইজি জিনিসটা, কিন্তু আমার প্যাচ লাগে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, সবাই ইউটিউব
না আর আসলেই। না হলে আর না হলে তোমরা আমার কাছে পার্সোনালি আইসো, আমি তো না এটা কেউ বললে আমি নিজেরই কেমন জানি উল্টাপাল্টা লাগে। আমি এটা মানে শুনতেও চাই না আমি। কেমন এরকম একটা অবস্থা থাকে আমার। প্লিজ। আচ্ছা, এবার আসি হইলো ল্যাব ডায়াগনস্টিক টেস্ট। ল্যাব ডায়াগনস্টিক এখানে তো অনেক কিছু এগুলো অনেকগুলো অলরেডি তোমরা পারো যদিও। তো এটাই আমরা দেখবো এখন। প্রথমে আসিল কোয়াগুলেশন স্টাডিজ। ব্লাড কোয়াগুলেশন হওয়ার জন্য আমরা অলরেডি বলছি গতকালকে কোয়াগুলেশন হওয়ার জন্য তিনটা জিনিস জরুরি। একটা হলো ভিডব্লিউএফ ভন উইলব্রেন্ডস ফ্যাক্টর, আর একটা হলো ক্লটিং ফ্যাক্টর যে প্রথ্রম্বিন ফিব্রিনোজেন, আরেকটা হলো ক্লটিং 12 ফ্যাক্টর 2। হ্যাঁ প্লাটিলেট, তারপরে ভিডব্লিউএফ ভন উইলব্রেন্ডস ফ্যাক্টর, আরেকটা হলো আম, কি বলে ক্লটিং ফ্যাক্টর যেগুলা লাইক আম, কি বলে ওই যে প্রথ্রম্বিন ফিব্রিনোজেন এগুলো আর কি। হ্যাঁ, তো আমরা কোয়াগুলেশন স্টাডিজ আমরা প্রয়োজন পড়ে প্রায় বিভিন্ন তোমার ডিজিজের ওটির ক্ষেত্রে অথবা এইসব বিষয়ে। তো প্রথমে আসি হলো প্রথ্রম্বিন টাইম। নর্মাল প্রথ্রম্বিন টাইম হলো 12 থেকে 14। এটা আমরা এর আগেও পড়েছিলাম ইয়েতে কার্ডিওলজিতে। নর্মাল প্রথ্রম্বিন টাইম হলো 12 থেকে 14 সেকেন্ড। মানে যে কেউ এখন যদি মাপ ইয়ে করি আমরা প্রথ্রম্বিন টাইম মানে কি? প্রথ্রম্বিন টাইম মানে হলো কত সময়ের মধ্যে ব্লাডটা ক্লট বাঁধবে সেটাই হলো প্রথ্রম্বিন টাইম। এবং এটা কিন্তু আমরা কি বলে এটা বললাম। তারপরে আসছিল আইএনআর, ইন্টারন্যাশনাল নর্মালাইজেশন রেশিও অফ পেশেন্টস প্রোথ্রম্বিন টাইম হোয়াইল অন কুমেন, মানে ওয়ারফারিন আর কি। হ্যাঁ, আচ্ছা, আইএনআর রেশিও তাহলে কখন দেখা হয়? যারা তোমার ওয়ারফারিন খায় তাদের ক্ষেত্রে এই আইএনআর রেশিও দেখা হয়। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে কাহিনীটা কি? এখানে আইএনআর এর কাহিনী হলো যেসব পেশেন্টরা এই ওয়ারফারিন খাওয়া এটা একটা ব্লাড থিনার। এই ওয়ারফারিন কি করে? ব্লাডটাকে ক্লট হতে দেয় না। এই আয়নার দ্বারা আমরা দেখতে পারি যে এই আয়নার যারা খায় তারা তোমার কত সময়ে বা কত সময় পরে তোমার ব্লাড ক্লট করতে পারে। হ্যাঁ, একটু দাঁড়াও। তো আচ্ছা, ঠিক আছে। তো এই কোমাডিন আয়নার তাহলে আমরা কখন কার ক্ষেত্রে দেখি? আয়নার দেখি হলো ইন্টারন্যাশনাল নরমালাইজেশন রেশিও। এটা দেখি হলো আমরা ওয়ারফারিনের ক্ষেত্রে। ওয়ারফারিন খাওয়ার পর ব্লাড ক্লটিং টাইম অবশ্যই বেড়ে যাবে, এটা সিম্পল। এখন এটা দেখার একটা ইম্পর্টেন্ট একটা জিনিস হলো যে এই যে আমরা ওয়ারফারিন দিলাম, এই ওয়ারফারিনটা দেওয়ার পরে পেশেন্টের ব্লিডিং মানে ক্লটিং টাইম বেশি বেড়ে গেছে, নাকি ওয়ারফারিন দেওয়ার পরেও পেশেন্টের ক্লটিং টাইম বাড়ে নাই, এটার উপরে ভিত্তি করে তোমার আমাদের যে ওয়ারফারিন ডোজ, এই ডোজ কম বেশি করা যেতে পারে। হ্যাঁ, অনেক সময় হয় কি ডক্টর পেশেন্টকে ওষুধ মেডিসিন দিয়ে দেয়, ওয়ারফারিন দিয়ে দেয়, তার বডিতে যে যে রেঞ্জের বা যে মিলিগ্রামের ওয়ারফারিন দেওয়া হয়েছিল সেই ওয়ারফারিন খাওয়ার পরেও পেশেন্টের ব্লাড ক্লট হওয়ার ব্লাড যে ক্লট হবে সেটা আগের মতোই আছে। তার মানে কি ওয়ারফারিন যে দেওয়া হয়েছে বডিতে ওয়ারফারিন কাজ করছে না, ফলে কি হবে? পেশেন্টের ক্লটিং রিস্ক বাড়বে। আমি কি বুঝাতে পারতেছি আমি কি বলছি? এটা কার্ডিওভাস্কুলার কিন্তু বলেছিলাম। বুঝতেছো রুনা, রাত্রি, এই যে কথাগুলো বলতেছি আমি এখন? ওয়ারফারিন জি ভাইয়া, হ্যাঁ, ওয়ারফারিন দেওয়ার এটা পরে পড়াইছিলেন ভাইয়া। হ্যাঁ, ওয়ারফারিন দেওয়ার পরে পেশেন্টের যদি ক্লটিং টাইম যদি না বাড়ে, তার মানে কি ড্রাগ কাজ করতেছে না। তার কেন? তাহলে কি হবে? এই পেশেন্টের ব্লাড ক্লট হয়ে ডিভিটি বা তোমার পালমোনারি এম্বোলিজম হয়ে যাওয়ার চান্স থাকবে। এই জন্য এই ওয়ারফারিন দেওয়ার পরে পেশেন্টের আইএনআর রেশিও জানা জরুরি। আইএনআর রেশিও আমরা কিভাবে বের করি? ওয়ারফারিন কি বলে ওয়ারফারিন ভাগ মানে প্রথ্রম্বিন টাইম ভাগ নরমাল কি বলি এটা হলো এটা জানি কি বলে মানে আমরা এই এটা দেখি, স্লাইড দেখলে বুঝতে পারবো যে
নরমাল প্রথ্রম্বিন টাইম হলো 12 থেকে 14 সেকেন্ড, এটা আমরা জানি। আর আইএনআর আইএনআর কিভাবে মাপে? পেশেন্টস আইএনআর রেশিও মাপে হলো পেশেন্টস প্রথ্রম্বিন টাইম হোয়াইল অন কুমাডিন আর নরমাল প্রথ্রম্বিন টাইম। পেশেন্ট যখন কুমাডিন পায়, ঠিক আছে? পেশেন্ট যখন কুমাডিন পায়, এই আমাদের নরমাল প্রথ্রম্বিন টাইম থেকে 1.5 থেকে 2.5 গুণ বাড়ে। আই রিপিট, আমাদের নরমাল প্রথ্রম্বিন টাইম কত? আমাদের নরমাল প্রথ্রম্বিন টাইমকে যদি আমরা 12 ধরি, নিচেরটাই ধরি, নরমাল প্রথ্রম্বিন টাইমকে আমরা যদি 12 ধরি এবং এই কুমাডিন খাওয়ার পরে পেশেন্টের এই প্রথ্রম্বিন টাইম 1.5 থেকে 2 গুণ 2.5 গুণ বাড়বে। 1.5 থেকে 2.5 গুণ বাড়বে। আমরা ধরলাম 2 গুণই বাড়লো। ঠিক আছে? তাহলে 2 গুণ বাড়লে কত হবে? 12 দুগুণে 24। এবং তাহলে কুমাডিন খাওয়ার পরে পেশেন্টের হইল কত? 24। আর এই 24 কে নরমাল প্রথ্রম্বিন টাইম কত? 12 ধরলাম আমরা। তাহলে 24 ভাগ 12 দিলে পেশেন্টের তাহলে আইএনআর রেশিও কত হবে? 2। তার মানে কি? পেশেন্টের কুমাডিন ডোজ পারফেক্ট আছে। পেশেন্টের কুমাডিন মানে ওয়ারফারিন ডোজ পারফেক্ট আছে। বুঝছো? রাত্রি, জি ভাইয়া। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন মাস্ট পাবাই। এই যে স্লাইডটাও দেখতে পারো, একই জিনিস। আগে কুমারিনটা বলে দেই। নরমাল নরমাল প্রথ্রম্বিন টাইম আবার বলি, নরমাল প্রথ্রম্বিন টাইম হলো 12 থেকে 14 সেকেন্ড। ঠিক আছে? আর পেশেন্ট ওয়ারফারিন খাওয়ার পর এটা এই টাইমটা 1.5 থেকে 2.5 গুণ বাড়ে। ঠিক আছে? কোথাও আমি দেখছি 3 গুণও বাড়ে, বাট 1.5 থেকে 2.5 গুণই বাড়ে বেশি, এই জায়গাটাই বেশি পাইছি। আর আম তাহলে ওয়ারফারিন খাওয়ার পরে যদি 1.5 থেকে 2.5 গুণ বাড়ে, যদি 1.5 থেকে 1.5 দিয়ে হিসাব করলে 18। এরপরে আবার নরমাল যদি ধরো ওই যে 12 থেকে 14 ধরা যায়, অথবা তোমার 12 ধরা যায়। ওটাকে ভাগ করলে যেই রেশিও পাওয়া যায় সেটাই হলো পেশেন্টের আইএনআর রেশিও। ঠিক আছে? আর আর হেপারিনের ক্ষেত্রে আমরা দেখি কিন্তু পিটিটি। ঠিক আছে? হেপারিনের ক্ষেত্রে আমরা দেখি পিটিটি, পার্শিয়াল প্রথ্রম্বিন টাইম। হেপারিনের ক্ষেত্রে আমরা দেখি পিটিটি, আর ওয়ারফারিনের ক্ষেত্রে আমরা দেখি আইএনআর, পিটি আইএনআর বলে এটাকে। হ্যাঁ, ইম্পর্টেন্ট, প্রায় কোশ্চেনে জিজ্ঞাসা করে এগুলা। তো নরমাল আবারও বলি যে নরমাল প্রথম টাইম 12 থেকে 14 সেকেন্ড, আর আইএনআর রেশিও হলো 1.5 থেকে 2.5 গুণ। নরমাল পিটিটি হলো প্রথ্রম্বিন টাইম, পার্শিয়াল প্রথ্রম্বিন টাইম। হ্যাঁ, এটা হলো 25 থেকে 35 সেকেন্ড। এই পিটিটি কিন্তু হেপারিনের জন্য দেখা যায়। আই রিপিট, যারা হেপারিন খায় তাদের ক্ষেত্রে পিটিটি দেখা হয়। ঠিক আছে? পিটিটি দেখা, এটাও সেম, মানে তোমার 1.5 থেকে 2.5 গুণ বাড়ে আর কি। হ্যাঁ, যাদের তোমার ওই যারা হেপারিন খায় তাদের ক্ষেত্রে তো হলো কত, মানে আমাদের সবারই তো প্রথম টাইম হলো 12 থেকে 14, তাই না? আর হেপারিন খাওয়ার পরে এটাও 1.5 থেকে 2.5 গুণ বাড়ে ওই অনুযায়ী। ঠিক আছে? তো ওই মানে 25 থেকে 35 এরকমই হবে আর কি, সব মিলে। তারপরে আসলে এপিটিটি, এই কি জানি বলে, এপিটিটি হলো পেশেন্টস পার্শিয়াল প্রথ্রম্বিন টাইম while on heparin should be 1.5 থেকে 2.5 গুণ টাইমস নরমাল। আচ্ছা, যদি এই হেপারিন দেওয়ার পরে পেশেন্টের ব্লাড ক্লটিং টাইম যদি 40 সেকেন্ড হয়, তা যদি বুঝে থাকো তাহলে বলো তো, 40 সেকেন্ড যদি হয় তাহলে পেশেন্টের ডক্টর কি পেশেন্টের ডোজ বাড়াবে নাকি কমাবে? আমি আবার বলি, সবাই একটু শোনো। ফারহানা একটু চুপ থাকো। ফারহানা, পাইসানা, যদি পাইসানা একটু চুপ থাকো। আখিও একটু একটু হোল্ড রাখো। হ্যাঁ, বাকিদের একটু জিজ্ঞাসা করি। আম, আমি হেপারিন, কাউকে কোন একটা পেশেন্টকে হেপারিন দিলাম, মানে ব্লাড থিনার হিসেবে পেশেন্ট হেপারিন খাচ্ছে। তার ব্লাড, এই যে ক্লটিং স্টাডিজে দেখা গেল পেশেন্টের ক্লটিং টাইম 40 সেকেন্ড। এই 40 সেকেন্ড হওয়াতে ডক্টর তার পেশেন্টের হেপারিন ডোজ বাড়াবে নাকি কমাবে? ভাইয়া কমাবে। আচ্ছা, আহ, সাদিয়া বলো তো। রুনা বলতেছে যে কমাবে, তোমার কি মনে হয়? সাদিয়া?
জি ভাইয়া। উল্টা আমারে জিজ্ঞাসা করতেছো কি? হ্যাঁ ভাইয়া কমাবে। অবশ্যই কমাবে। কেন? কারণ আমরা হেপারিন দেওয়ার পর এটা ১.৫ থেকে ২.৫ গুণ বাড়বে। যদি বাড়েও তাও এটা ৪০ হবে না। এটা মেক্সিমাম ৩৫ যাইতে পারে। মেক্সিমাম ৩৫ থেকে ৩৬ এর বেশি না। তবে যদি এরকম হয় তাহলে অবশ্যই কমাবে, হ্যাঁ? আর ব্লিডিং টাইম হলো মানে ব্লিডিং টাইমটা হলো একবার ব্লিডিং হলে কত মিনিট পর্যন্ত স্টে করতে পারে? এটা হলো ২ থেকে ৮ মিনিট। আর ক্লটিং টাইম এটা সাধারণত ৫ থেকে ১৫ মিনিট। ঠিক আছে? এবার আসি হলো ডি-ডাইমার। দেখি কোনো স্লাইড বাকি পড়লো কিনা? এই যে ইয়েগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এই যে তোমার এটার নাম জানি কি? এই আরে পিটিটি, এপিটিটি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু ভালো করেই জানতে হবে, হ্যাঁ? আহ, তারপর আসি হলো আম, এটা তো বললামই। এবার আসলে ডি-ডাইমার। ডি-ডাইমার হলো মানে ক্লট ব্রেকডাউন প্রোডাক্ট কিন্তু, হ্যাঁ? D-dimer used to diagnose or rule out thrombotic disease like such as DVT, pulmonary emboli, or disseminated intravascular coagulation. এগুলাকে আইডেন্টিফাই করার জন্য এই ডি ডাইমার টেস্টটা করা হয়, হ্যাঁ? ডি ডাইমারটা হলো ব্লাড বডিতে যদি কখনো কোনো ব্লাড ক্লট হয়ে যায় তখন এই বডি থেকে এই ক্লট থেকে একটা সাবস্টেন্স রিলিজ করে সেটাকে ডি ডাইমার বলা হয়। এটা নরমাল রেঞ্জ হলো লেস দেন 0.5 mg/ml। এটা ওভার হয়ে গেলেই বডিতে কোথাও কোনো ক্লটের উপস্থিতি ইন্ডিকেট করে, হ্যাঁ? ইম্পর্ট্যান্ট আসে প্রায় এই রেঞ্জটাও আসে, জানাটা জরুরি। তারপর আসি হলো ভাইয়া ওটির ইএসআর, আগে ওইটা দেখে। হ্যাঁ? ভাইয়া ওটিতে যাওয়ার আগে এটা দেখে কেন ডি-ডাইমার? ওই যে বডিতে কোথাও কোনো ক্লট আছে কি না, যদি থাকে তাহলে তো করতে পারবে না, ওটি করতে পারবে না। যদি না থাকে, যদি নর্মাল রেঞ্জে থাকে, ওটির পরেও এটা দেখে যে ক্লট হয়ে গেল কিনা জি কোথাও, ভাইয়া। ওটির পরে এই ডিডেমার টেস্টটা করা হয়, এই জন্য দেখছো? এবার তাহলে বুঝা গেছে কেন করা হয়। এই ডি-ডাইমার দ্বারা মূলত বডিতে হয় কোনো ক্লট আছে কিনা সেটা দেখে, আর যদি না থাকে সেটাও বোঝা যায়। থাকলেও বোঝা যায়, না থাকলেও বোঝা যায়, দুইটাই। জি ভাইয়া ওটির আগে আর পরে দেখে। জি, এটার জন্যই। তারপরে আসি হলো ইএসআর। ইএসআর বাড়ে না এমন কোনো রোগ নেই। ইএসআর, the rate at which RBC sediment in a period of 1 hour increase indicates infection। মানে ইএসআরটা আমরা নিজেরা ব্যক্তিগতভাবে করছি, একদম সরাসরি ল্যাবেই করছি আমরা ইএসআর। ওই যে ব্লাড টেনে ১ ঘন্টা ওই যে ওয়েস্টার্ন কি টিউব জানি আছে, ওই টিউবের ভিতরে ব্লাড দিয়ে রাখতাম। ১ ঘন্টা পরে এটা কতটুকু হইলে এটা ছেলেদের ক্ষেত্রে যে ১৫ মিলিমিটার উপরে গেলেই ইনফেকশন, আর ফিমেলদের ক্ষেত্রে ২০ এর উপরে গেলে ইনফেকশন। এটা বাড়ে না এমন কোনো রোগ নেই। এটা এটা জিজ্ঞাসাও করতে দেখি নাই কোথাও। এবার আসি হলো বোন ম্যারো বায়োপসি। এটা তো আমরা অলরেডি জেনেই গেছি যে পারফর্ম থ্রু ইলিয়াক ক্রেস্ট, অলরেডি বলছি ক্যান্সারের ক্ষেত্রে। ইলিয়াক ক্রেস্ট, স্টারনাম, ভার্টিব্রা অর টিবিয়া ইন ইনফ্যান্টস এটসেট্রা। প্রি টেস্ট কেয়ার অবশ্যই ইনফর্ম কনসেন্ট নিতে হবে। প্রিপেয়ার ফর এ শার্প deep pain when marrow is aspirated. আর পোস্ট টেস্ট কেয়ার ইমিডিয়েটলি আফটার অ্যাসপিরেশন অ্যাপ্লাই প্রেশার টু দি সাইড অ্যাট লিস্ট ফর 5 মিনিটস। ইয়েস, লং টাইম এই 5 মিনিটের মতো এভাবে না করে রাখলে রিব্লিডিং হওয়ার চান্স থাকে। চেক সাইট ফর সাইন্স অফ ব্লিডিং এটসেট্রা। এই যে বোন ম্যারো স্প্লিট করা হয়। এবার আসি হলো ব্লাড বা ব্লাড প্রোডাক্টস ট্রান্সফিউশন। ওই যে আমরা যে এই যে কি বলে প্লাজমা দেই, হাবি বলে কিছু দেই না, সেগুলো নিয়ে আমরা এখন পড়ব। তো প্রথমে আসি হলো ডোনার সোর্সেস ইনক্লুড অটোলোগাস অর ফ্রম এ স্পেসিফিক ডোনার। আচ্ছা, অটোলোগাস এর আগেও বলেছিলাম এই ক্যান্সারে যে কি বলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে অটোলোগাস মানে হলো পেশেন্টের শরীরের অনেক সময় প্লাজমা ফেরেসিস করা হয়, হ্যাঁ? অথবা তোমার প্লাজমা দেওয়া হয় বডিতে আলাদাভাবে। তো নিজে শুধুমাত্র প্লাজমাই দেওয়া হয় অথবা শুধুমাত্র আরবিসি দেওয়া হয়। এটা কি করে, অনেক সময় পেশেন্টের নিজের বডি থেকে ব্লাড টেনে
ব্লাড টেন ওইটাকে তোমার ওই যে প্লাজমা ফারেসিস মানে ব্লাড সেলগুলোকে আলাদা আলাদা করে পেশেন্টের শরীরে আলাদাভাবে ইনসার্ট করা হয়। এটাকে বলা হয় অটোলগ, মানে যে প্রসেসটা নিজের পেশেন্টের নিজের শরীর থেকে নেওয়া সেটা হলো অটোলগাস। আরেকটা হলো অন্য শরীর থেকে, এটা হলো স্পেসিফিক ডোনার। প্রোডাক্ট ইনফিউজড ইনক্লুড ডাব্লিউবিসি। আমরা কিন্তু অনেককেই আমরা ডাব্লিউবিসি দেই, হ্যাঁ। ইউজ টু ইনক্রিজ আরবিসি, সরি ডাব্লিউবিসি তো না, হোল ব্লাড, ভুল বলতেছি, হোল ব্লাডের কথা বলতেছি আর কি। হোল ব্লাড ইউজ টু ইনক্রিজ আরবিসি অ্যান্ড ব্লাড ভলিউম, ইয়েস। আমরা সরাসরি যে পেশেন্ট থেকে যে ব্লাড টেনে আমরা মানে যে ব্লাডটা আমরা সরাসরি টেনে সরাসরি পেশেন্টকে দেই, সেই ব্লাডটাই হলো হোল ব্লাড, যেখানে সবকিছুই থাকে, আরবিসি টাবলিসি সবই থাকে, এবং এটা ইনক্রিজ ব্লাড ভলিউম, ইউজড ইন হেমোরেজ, বার্নস এটসেট্রা। আশা করি এখানে আলাদা বোঝানোর মতো কিছু নেই, এগুলো তোমরা জেনেই আসো। তারপরে হাই ইনসিডেন্স, এবং এটাতে খুব হাই রিস্ক থাকে ট্রান্সমিশন রিঅ্যাকশন হওয়ার। ইউজুয়ালি কামস ইন 500 milliliter bags infused over 3 to 4 hours. Yes. আমরা হসপিটালে ব্লাড ট্রান্সফিউশন করি, এটা আমাদের টাইমটা ঠিক রাখি না, বাট এটা গুরুত্বপূর্ণ। এটা প্রায় আমি কোশ্চেনে পেয়েছি। কেন 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে দিতে হয়? কারণ এই সময়ের মধ্যেই বেশি আগে দিলে আবার রিঅ্যাকশন বা ওভার ভলিউম মানে ওভারলোডের বেশি রিস্ক থেকে যায়, আর এর বেশি সময় ধরে দিলে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। এই জন্য এটা মূলত 3 থেকে 4 ঘন্টার মধ্যেই দিতে হয়। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, প্রায় কোশ্চেনে আসে। তারপর আসিল প্যাকড আর রেড ব্লাড সেলস, পিআরবিসি বলা হয় এটাকে। আচ্ছা, এইটা একটু দ্রুত দিতে হয় না, সরি, এটাও হোল ব্লাডের মতো করে দেওয়া হয়, হ্যাঁ। প্যাকড রেড ব্লাড সেলস বা পিআরবিসি ইউজ টু রিপ্লেস আরবিসিস। এটা ওই যে অলরেডি বলাই আছে, প্যাকড রেড ব্লাড সেল মানে আরবিসি। এটা শুধুমাত্র ওই আরবিসিটাকে রিপ্লেস করে। ইচ ইউনিট ইনক্রিজ হেমাটোক্রিট বাই 2 to 3% অ্যান্ড হিমোগ্লোবিন বাই 1 গ্রাম পার ডেসিলিটার। এটাও সেম ওই ব্লাডের মতোই, হোল ব্লাডের মতোই দেওয়া হয়। ট্রান্সমিশন রিঅ্যাকশন লেস কমন দেন উইথ হোল ব্লাড অ্যাজ দ্য প্রোডাক্ট ইজ ফ্রি ফ্রম প্লাজমা প্রোটিনস, কামস ইন 250 থেকে 300 ml ব্যাগস ইনফিউজড ওভার 2 to 4 hours। এরপর ছিল প্লাটিলেট। আমাদের নর্মাল রেঞ্জ কত প্লাটিলেটের দেখি বলো তো, আঁকি বলো, নর্মাল প্লাটিলেট রেঞ্জ কত? ভাই প্লাটিলেট রেঞ্জ হচ্ছে 11,000। এই কি বলে ভাইয়া 1.5 লাখ থেকে 4 লাখ। 1.5 লাখ থেকে 4 লাখ। আর কি বলবো বলো, হ্যাঁ, কি বলবো আমি? 4,000 থেকে 11,000 হচ্ছে ডাব্লিউবিসি। তোমরাই বলো কি বলবো। মানে আমার স্যার বলতো, বুঝছো, যে অনেকে নাকি পরীক্ষা দিতে যাবে, প্রিন্টিং মিস্টেক। না না ঝিরঝির করতেছে না প্রিন্টিং এ, ঝাপসা ঝাপসা আসতেছে লেখায়। ভাইয়া এগুলা আমার হয়ে স্যার যায়। বলতো আমার স্যার বলতো যে এনক্লেক্স দিতে যাবে, অনেকেই নাকি এই জিনিসগুলা এক সাউন্ডে বলতে পারে না। মানে এটা আমার কাছে অবিশ্বাস্য লাগতো তখন। যাই হোক, প্ল্যাটেলেটস ইউজ টু ট্রিট থ্রোম্বোসাইটোপেনিয়া। আমরা তো জানি প্ল্যাটেলেট মানে কি, যেটা ক্লটিং এর জন্য, তাই না? ইউজ টু ট্রিট থ্রোম্বোসাইটোপেনিয়া মানে কি, যাদের প্ল্যাটেলেটের কম তারা। ইচ ইউনিট, আচ্ছা আরেকটা জিনিস এই চান্স একটু বলে দেই, এই যে দেখো আরবিসি যে দেয়, পিআরবিসি, হ্যাঁ, পিআরবিসি তে দিলে হেমাটোক্রিট বাড়ে, ঠিক আছে, এবং 2 থেকে 3% মানে 2 থেকে 3% হেমাটোক্রিট বাড়ে, এবং হিমোগ্লোবিন বাড়ে 1 গ্রাম। তো কোথায় জানি পাইছিলাম এই মানে কিসে, ফারানা কি মনে আছে কোন একটা কন্ডিশনে জানি তোমার আহ, মানে কত ইউনিট ব্লাড দিলে জানি 1 গ্রাম হিমোগ্লোবিন বাড়ে, না জানি কি এক্সাক্ট আমার মনে আসতেছে না। যাই হোক, আর এইটাই তো ভাইয়া, এটাই। একই যদি দেয় তাহলে 1 বাড়বে হিমোগ্লোবিন। ও আচ্ছা, হ্যাঁ, 1 ইউনিট যদি দেওয়া হয় তাহলে 1 বাড়বে, 1 গ্রাম মানে 1 গ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিন বাড়বে, ঠিক আছে, এইভাবে হিসাব করা হয়। প্লাজমা ফ্রি থাকে হ্যাঁ, আর এই হোল যদি ব্লাডে সহ থাকে।
জি। হোল ব্লাড দিলে তো 2 বারে। 2 বারে কিনা আমি এটা শিওর বলতে পারি না। তবে আমি একটা কোশ্চেন পাইছি এরকম, বুঝছো? তবে এক এক আরবিসি, তুমি কি হোল ব্লাড পাইছো কোথাও এরকম? আমি জানি না। হ্যাঁ, আমি প্র্যাকটিক্যালি পাইছি। প্র্যাকটিক্যাল হোল শিওর না। ব্লাড দিলে এ, 2 বারে কে জানে? আমি আসলে জি প্রশ্ন ভাই, পাই একটা নাই তো। পেশেন্টের 8 ছিল, পরে হোল ব্লাড দেওয়ার পরে 10 হয়েছে। আচ্ছা, আমি ধরেই নিলাম। যতটুকু জানি বিসি যদি দেয় তাহলে হচ্ছে পার ইউনিটে হচ্ছে একবারে হিমোগ্লোবিন, আর আপনি যদি আয়রন ইনফিউশন দেন 4টা দিলে হচ্ছে একবারে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তারপরে আসে হলো প্লাটিলেট ইউজ টু ট্রিট থ্রোম্বোসাইটোপেনিয়া। ইচ ইউনিট প্রিপেয়ার ফ্রম 4 to 8 ইউনিটস অফ হোল ব্লাড। মানে একটা ইউনিট তৈরি করার জন্য 4 থেকে 8টা ইউনিট হোল ব্লাডের প্রয়োজন পড়ে। ইউজুয়ালি কামস ইন 50 to 70 ml। ইনফিউজ র্যাপিডলি ওভার 15 to 30 মিনিটস। দেখো, ইম্পর্টেন্ট, এটা এগুলো খুবই কনফিউজিং লাগবে, বুঝছো? এই মিলায়া মিলায়া পড়ো যে কোনটা একই রকম সময় লাগে, এগুলো একটু পড়ো এইভাবে। এটা খুবই দ্রুত দিতে হয়, র্যাপিডলি ইনফিউজ করে, কারণ বেশি সময় দিলে আবার রুম টেম্পারেচারে এই সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়। এটা ঠান্ডা থাকে অনেক, এই প্লাটিলেটটা ঠান্ডা থাকে। এটা যদি তোমার এই 15 থেকে 30 মিনিট যদি না দেয়, দ্রুত সেল কিন্তু ডিস্ট্রয় হয়ে যায় আবার। এবারে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা FFP used to provide clotting factors, usually comes in 200 to 250 ml bags। আহ, তারপরে হলো ইনফিউজড অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া হয়। এবং একটা জিনিস বলি যে তোমার এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এটা কিন্তু তোমার ওই যে ওয়ারফারিন টক্সিসিটি কি বলে, এইটাতে খুবই কমলি দেওয়া হয় এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। ঠিক হ্যাঁ, আছে, এটা ক্লটিং হচ্ছে ওই যে ফ্যাক্টর, ফ্যাক্টর হিসেবে কাজ করে। ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। ইয়েস, এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা অ্যাজ এ ক্লটিং, এই যে লেখাই তো আছে, ইউজ টু প্রোভাইড ক্লটিং ফ্যাক্টরস। এটা তোমার ওয়ারফারিন অনেক সময় টক্সিসিটি মানে হাইপার ওভারডোজ হয়ে যায় না, তখন এটাকে ইয়েটা কমানোর জন্য এটা ইনিশিয়ালি দিয়ে দেওয়া হয়, যাতে করে ব্লিডিং এর চান্স কমে যায়। এই যে এই জন্য খুব কুইকলি দেওয়া হয়। হ্যাঁ, মোট কথা হলো নিচের তিনটা নাই যেন ফ্রেশ ফ্রোজেন, ক্রায়োসিপিটেট, অ্যালবুমিন, এই কয়টা ড্রাগ, এটা মানে ফাস্ট দেওয়া হয় আর কি, দ্রুত দেওয়া হয়, ইনক্লুডিং প্লাটিলেট আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর আসি হলো ক্রায়ো প্রিসিপিটেট used to replace clotting factors such as, ক্রায়ো মিন্স কি জানো? ক্রায়ো মিন্স ফ্রোজেন, ক্রায়ো এটা ঠান্ডা থাকে আর কি। used to replace clotting factors such as factor 7, 9, factor 7, তারপরে 13, fibrinogen and von Willebrand factor। এই যে এটা সবই ক্লটিং ফ্যাক্টর, ঠিক আছে? এগুলো সব 7, 13, VWF, এগুলো সবগুলা ক্লটিং ফ্যাক্টর। ওয়ান্স থট শুড বি ইনফিউজড, যখনই তোমার এটা কালেক্ট করার সাথে সাথে যাতে দেওয়া হয়, এবং এটা সাধারণত 10 ইউনিট আকারে আসে এবং 30 মিনিটের ভিতরে দিতে হয়। হ্যাঁ, তারপর আসলে অ্যালবুমিন। অ্যালবুমিন এটা তো আমরা জানি যে এটা একটা প্রোটিন, এবং এটা অলরেডি আমরা এটা ভালোভাবে জানি, এটা সব অনেকবার বলা হয়েছে। ভলিউম এক্সপ্যান্ডার, মানে ভেসেলের ভিতরে ব্লাড ধরে রাখতে সাহায্য করে। কামস ইন 50 to 100 ml ইউনিটস, ইউজ টু ট্রিট হাইপোঅ্যালবুমিনিমিয়া। এবং এটা বিপি বাড়াতেও সাহায্য করে, ভলিউম ভেসেলের ভিতরে ধরে রাখে যায় এই জন্য। আরেকটা আছে তোমার ডাব্লিউবিসি, বা ডাব্লিউবিসির পরিবর্তে আমরা আরো কিছু ড্রাগ দিতে পারি চাইলে ডাব্লিউবিসির পরিবর্তে। ফারহান একটু চুপ থাকো, বাকিদের জিজ্ঞাসা করি, বলো তো কোন ধরনের ড্রাগ? বলো। ডাব্লিউবিসি, এখানে আমরা আরবিসি, প্লাটিলেট সবই পড়তেছি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা সব অনেক কিছু বললাম। ডাব্লিউবিসি দিতে চাই, ডাব্লিউবিসি না দিয়ে একটা ড্রাগ আমরা পুশ করতে পারি, পেশেন্ট দিতে পারি। কোন ড্রাগ? গতকালকেও বলছি, এর আগের দিন ক্লাস নেই, এর আগের দিনও বলছি। আরোই মনে নেই? বলবো ভাইয়া? ওই যে কি জানেন ফিল
কি যেন ভাইয়া বলেছিলেন ফারহানা বলো তো। এটা ফিলগাস্ট্রিন। ফিলগ্রাস্টিম, পেক ফিলগ্রাস্টিম। এতক্ষণ ধাক্কাধাক্কি লাগতেছে এটা বলতে। এটা গতকালকেও বলছি আমি। হ্যাঁ, মুখ দিয়ে আসতেছে। আচ্ছা, আমরা যদি ইয়ে বাড়াইতে চাই, প্লাটিলেট বাড়াইতে চাই, যে আমরা ড্রাগ দিব না, তাহলে প্লাটিলেট কি দিয়ে বাড়াবো? ওই যে অপ্রেল বেকিন। ইয়েস, অপ্রেল বেকিন। আর যদি আরবিসি বাড়াইতে চাই? ইরাত্রিপয়েড। এরিথ্রোপয়েটিন আলফা, ডার্বোপয়েটিন আলফা। আচ্ছা, এরপর আসি হলো nursing care. Confirm the order and signed consent for transfusion. Consider any religious restrictions for transfusion. Yes. Consider any religious restriction. বাংলাদেশে যদি এরকম আমি দেখি নাই কোথাও, কিন্তু আমেরিকাতে আছে, যেটাকে জোভিয়াস উইটনেস বলা হয়। আমরা একটু জিনিসগুলো জানি। এই ব্লাড প্রোডাক্ট অনেকগুলো অলরেডি বলে ফেলছি, সবগুলাই ডাব্লিউবিসি, আর পিআরবিসি, প্লাটিলেট, এফএফপি, ক্রায়োসিপিটাল, অ্যালবুমিন, এগুলা। এই ক্রায়োসিপিটাতে কি থাকে? যেন ফ্যাক্টর 8, তারপরে 13, ফিব্রিনোজেন, ভিডব্লিউএফ, এটসেট্রা। আমেরিকাতে কিছু লোকজন আছে যারা ব্লাড দিতে চায় না, ঠিক আছে? যারা এটা রিলিজিয়াস বিলিফ, যেমন আমরা যেমন শুকর মাংস খাই না, এটা আমাদের রিলিজিয়াস বিলিফ। যেমন তারপরে যারা হিন্দু সম্প্রদায়ের আছে, তারা মানে গরুর মাংসটাকে খাবে না, এটাই তাদের রিলিজিয়াস বিলিফ। আমেরিকাতেও ঠিক এরকম ভাবে তোমার একটা জাতি আছে যাদেরকে তোমার জেহোভা বলে, জেহোভা। আরেকটা আছে আর্মিশ, আছে এরকম একটা জাতি আছে, হ্যাঁ। তো ওনারা ব্লাড দিতে চায় না। তারা যদি কোনো অ্যাক্সিডেন্ট করে, কোথাও কিছু হয়ও, তারা ব্লাড দিবে না, কিন্তু ব্লাড প্রোডাক্ট দিবে। এই জন্যই বলা হয়েছে যে কনসিডার এনি রিলিজিয়াস রেস্ট্রিকশনস ফর ট্রান্সফিউশন, লাইক এটাই হলো জেহোভা উইটনেস এন্ড ব্লাড ট্রান্সফিউশন। এটা মাঝে মাঝে প্রায় আসে কোশ্চেনে। Jehovah Witness and blood transfusion. Many Jehovah Witnesses accept the transfusion of derivatives like blood, whole blood na, I mean blood product like albumin, তারপরে cryocipitated, clotting factor concentrates, including fibrinogen and concentrates and immunoglobulins. Many Jehovah Witnesses accept the transfusion of derivatives of primary blood components such as albumin solution, cryocipitated মাত্রই বললাম, clotting factor concentrates like কি বলে তোমার এফএফপি, যেগুলো আর কি, এগুলা তারা অ্যাকসেপ্ট করে, বাট নট হোল ব্লাড। এরকম কোশ্চেন আসে। ব্লাড ট্রান্সফিউশন ফর জেহোভা উইটনেস products not accepted, মানে হোল ব্লাড তারা কখনোই নেয় না। or 4 of its components like মানে আরবিসি, ডাব্লিউসি, প্লাটিলেট, প্লাজমা, এগুলা একত্রে কখনোই নেবে না, বাট আলাদা আলাদা নেয়। ব্লাড প্রোডাক্টস দ্যাট মে বি অ্যাকসেপ্টেড, এটা বললামই। তারপর এরিথ্রোপয়েটিন আলফা, এগুলো এইভাবে আলাদা আলাদা নিতে পারে, বাট একসাথে হোল ব্লাড কখনোই নেবে না তারা, ঠিক আছে? আর ডেঙ্গু ক্রায়োসিপিটি, পেশেন্টের যে প্লাজমা দেওয়া হয়। হুম, মানে এটা কি মন্তব্য করলা নাকি মানে মানে কি জানাইলা, কোনটা? আমি আসলে হ্যাঁ ভাইয়া, বললাম যে ডেঙ্গু পেশেন্টকে তো ওই যে এফএফপি দেই আমরা, হ্যাঁ, হ্যাঁ, প্লাটিলেট কমে গেলে। হ্যাঁ, প্লাটিলেট কমে গেলে, রাইট, এফএফপি দেওয়া হয়। কতর নিচে গেলে দেয় বলো তো? 20-এর। ইয়েস, 20-এর, গতকাল কি বলছি, 20-এর নিচে গেলে দেয়। ক্রায়োসিপিটেট আসে হইলো 1 ইউনিটে 15 থেকে 20 ml থাকে, ইউজুয়ালি ট্রান্সফারড অ্যাজ 10 ইউনিটস ওভার 30 মিনিটস। যাই হোক, এই যে ক্রায়োসিপিটেট এইভাবে থাকে। এরপর আসি হলো এনশিওর 18 to 19 গজ আইভি ক্যাথেটার ইন প্লেস। ইয়েস, এখানে এটা প্রায় কোশ্চেনে পাইছি, সাধারণত 18টাই বেশি পাইছি। 18 যে ক্যানোলা সাইজ, এই ক্যানোলা দিয়ে দেওয়া উচিত, হ্যাঁ, 20-22 না। ব্লাড টু বি ট্রান্সপোর্টেড ফ্রম দ্য ব্যাংক ফর অনলি ওয়ান ক্লায়েন্ট এট এ টাইম। ইয়েস, আমাদের যদি 5-6 জন পেশেন্ট থাকে, তাহলে আমরা একজনেরটা এনে একজনকে দিয়ে দিব এইভাবে। Once the product arrives in the unit, it should be administered maximum within 20 to 30 minutes. যখনই ওয়ার্ডে আসবে, সাথে সাথে যেন 20 থেকে 30 মিনিটের পেশেন্টকে দেওয়া শুরু করতে পারি।
A special blood warmer may be used if multiple units of transfusion required. আচ্ছা, ব্লাড ওয়ার্মার কেন ব্যবহার করা হয়? কারণ আচ্ছা বলো তো কেন ব্যবহার করা হয় ব্লাড ওয়ার্মার? হাইপোথার্মিয়া যাতে না হয়। ইয়েস, ব্লাডটা ব্লাডটা ঠান্ডা অনেক থাকে না, ঠান্ডা। যাতে হাইপোথার্মিয়া না হয়ে যায় পেশেন্টের। হ্যাঁ, তারপরে আসলো টু RN check the order, patient's ID and the data on the blood bag. Take baseline vital sign before starting transfusion. Yes. কারণটা কি? কারণ ভেরি সিম্পল, যে ব্লাড দেওয়ার আগে কি অবস্থা, ব্লাড দেওয়ার পরে কি অবস্থা, এটা আইডেন্টিফাই করা যায়। প্রি মেডিকেটেড দ্য পেশেন্ট উইথ টাইলেনল। কারো যদি তোমার জ্বর থাকে তাহলে অবশ্যই ব্লাড দেওয়ার আগে জ্বরের ওষুধ, তারপরে বিনাড্রিল, এটা অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন বিনাড্রিল, ঠিক আছে? এগুলা দিয়ে 30 মিনিট বিফোর ট্রান্সফিউশন ইফ অর্ডার্ড। ইউজ অনলি ওয়ান স্পেশাল ট্রান্সফিউশন সেট উইথ ফিল্টার। প্রাইম দ্য টিউবিং অনলি উইথ নরমাল স্যালাইন। ইয়েস, ব্লাড ট্রান্সফিউশনের সময় যদি ডাইলুট করতে হয় কখনোই যেন নরমাল স্যালাইন ছাড়া কখনোই ডাইলুট যেন না করা হয়। স্টার্ট ট্রান্সফিউশন স্লোলি অ্যাট 2 ml পার মিনিট। প্রথমে ফার্স্ট 15 মিনিটস পেশেন্টের সাথে থাকতে হবে ব্লাড দেওয়ার। Start transfusion slowly at 2 ml per minute. Stay with client for the first 15 minutes. Monitor patient for any reactions. Take vital sign 15 মিনিট পর পর 15 minutes until 1 hour, 1 ঘন্টার প্রথম 1 ঘন্টা 15 মিনিট পর পর ভাইটাল সাইন নিতে হবে। Then every hour until transfusion is over. এই ছকটা থেকে প্রশ্ন আসবে না এমন কোনো এনপিএস। এর ট্রান্সফিউশন রিঅ্যাকশন। ইয়া হ্যাঁ, নার্সিং থেকে একটা কোশ্চেন করি বলো। ট্রান্সফিউশনের। এই যে আমরা যে ভাইটাল সাইন দেখব স্টার্টের আগে ট্রান্সফিউশনের, এই ট্রান্সফিউশনের আগে ভাইটাল সাইন কে দেখে? আরএন, এলপিএন না ইউপি? বলেন। ট্রান্সফিউশন আগে, আচ্ছা বলি, সবাই আগে চিন্তা করুক, বলো তো কার কি অবস্থা। বাকিরা একটু বলো, চিন্তা করো। অপশন কি বলছেন? ডক্টর আছে নাকি এখানে? না না না, নাই না নাই। মানে ব্লাড আর্মি দেওয়ার তো আগে দেখবে এটা। ভাইটাল সাইনটা কে দেখবে? করছে, কিন্তু চেক করছে, হ্যাঁ ব্লাড দুইজন আরএনও চেক করছে। এখন পেশেন্টকে দিতে হবে, দেওয়ার আগে পেশেন্টের ভাইটাল সাইন কে চেক করবে? RN, UAP নাকি LPN? ভাইটাল সাইন দেখার দায়িত্ব তো আরএনই। কে বলছে? এইটা নিয়ে কিন্তু কোশ্চেনে চিন্তা করতে করতে শেষ হয়ে যায় আমার। এটা সম্ভবত একাধিকবার দেখা লাগে, মানে রিশিওর হওয়ার জন্য। বিফোর স্টার্ট আমি কিন্তু বলছি বিফোর স্টার্ট কে দেখে? মানে শুরু হওয়ার আগে। এটা ডাবল চেক করে। সাদিয়া? রুটিন ভাইটাল সাইন এলপিএন ও দেখে, ইউপি ও দেখে। বিফোর স্টার্ট, ব্লাড দেওয়ার আগে কে ভাইটাল সাইনটা চেক করবে? LPN, RN নাকি আর UAP? আরেন ভাইয়া। আমি আরএন দিছি, সিলেক্ট করছি। আরেন এলপিএন দেখতে পারে। আচ্ছা, ফারহানা বলো। আচ্ছা, এলপিএন ও দেখতে পারে, কিন্তু ধরেন যদি অপশনে এলপিএন না থাকে, যদি ইউএপি থাকে তাহলে অপশনে ইউপি দেখবে। হ্যাঁ, ইউএপি মানে আনলাইসেন্স অ্যাসিস্টিভ পার্সোনেল বিফোর। হ্যাঁ, আর এটা আফটার, কোশ্চেনে থাকবে। হ্যাঁ আফটার অবশ্যই RN। আফটার আরএন এভরি 15 মিনিটস ঘন্টা। হ্যাঁ, আর এরপরে ধরেন আবার ট্রান্সফিউশন শেষ, হুম, তারপরে পেশেন্ট আবার ইউএপি দেখবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে কোশ্চেনে। হুম, এখন মনে হইতেছে সোজা, কোশ্চেনে দেখলে হ্যাঁ এটা আমিও পাইছিলাম অবশ্যই। আচ্ছা, কেন ক্লিয়ার করে আবার একটু বলেন। মানে
আর আমি বলি বিফোর আর দেয়ার ফর, হ্যাঁ, এই দুইটার ক্ষেত্রে হচ্ছে ইউএপি দেখবে, আর হচ্ছে ডিউরেশনের সময় হচ্ছে আরএন দেখবে, হ্যাঁ, ভাইটাল সাইন। আচ্ছা আমি আরেকবার একটু বলি, শোনো বিষয়টা হলো ব্লাড ট্রান্সফিউশনের আগে এলপিএনও দেখতে পারে, ইউএপিও দেখতে পারে। মানে যদি এলপিএন থাকে এবং ইউএপি থাকে, আরএন থাকে, তবে এলপিএনই হবে বেশি অ্যাকুরেট, পারফেক্ট। আর স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে যাওয়ার ভিতরে যে সময়টা, লাইক 15 মিনিট পর পর, 1 ঘন্টা পর পর, এটা পুরোটাই দেখবে আরএন। ব্লাড ট্রান্সফিউশন শেষ, এরপরে ইউএপিও দেখতে পারে, এলপিএনও দেখতে পারে। ইউএপিটা বেশি অ্যাকুরেট এখানে আবার, ঠিক আছে? না ডেলিগেশন আছে না, ডেলিগেশনে হ্যাঁ, পাওয়া যায়। তো ডেলিগেশন, তখন মনে রাইট। হয় তখন মনে হয় যে না, ট্রান্সফিউশনের আগে কি ইউপি দেওয়া ঠিক হবে কিনা, ভাইটাল সাইন দেখা, এই অবশ্যই। টেনশনের থেকে দেখ। হ্যাঁ, আরেকটা জিনিস হলো, কেন ট্রান্সফিউশনের রানিং অবস্থায় কেন ইউএপি বা এলপিএন দেখবে না? কারণটা হলো ইউএপি এবং এলপিএন এর এতটা নলেজ নাই যে মানে রিঅ্যাকশনটা কোন ধরনের রিঅ্যাকশন সেটা আইডেন্টিফাই করার নলেজ তাদের থাকে না। এই কারণে এটা আরএন এর স্কোপ অফ প্র্যাকটিসের ভিতরে পড়ে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হলো, আহ, অনেক সময় আমাদের এই ব্লাড দিতে হয়, মাল্টিপল ব্যাগ দেওয়ার প্রয়োজন পড়ে, হ্যাঁ। এই জন্য আমাদের ব্লাড স্লোলি দিতে হয়, কিন্তু মাঝে মাঝে হয় কি, ওই তোমার এই কয়েক ব্যাগ যদি ব্লাড যায়, সেক্ষেত্রে এই কয়েক ব্যাগ ব্লাড দিতে গেলে তোমার ভলিউম ওভারলোড যাতে না হয়ে যায়, এবং ভলিউম ওভারলোড হয়ে গেলে পালমোনারিতে এডেমা হয়, লাংসে পানি জমে যায়। এই কন্ডিশন এড়ানোর জন্য মাল্টিপল ব্যাগ ব্লাড দেওয়ার প্রয়োজন পড়লে মাঝখানে কিন্তু ফ্রুসোমাইডও দেওয়া হয়, ঠিক আছে? এটাও আমি একটা কোশ্চেনে পাইছিলাম। আচ্ছা চলো আমরা একটু ব্রেক থেকে আসি, তারপরে ইনশাল্লাহ